Dear students of class 9 and 10, you all are welcome to my class. Hope you all are fine or your health condition is good. So in previous classes, I discussed about the oxidation and reduction. That means redox reaction or oxidation reduction is a simultaneous process. I give two or three example. Then I discuss about addition reaction, decomposition reaction, substitution or combustion reaction. All are the example of redox reaction. Then non-redox reaction, the neutralization reaction and precipitation reaction, these two are example the non-redox reaction. So neutralization reaction, I discuss about the heat of neutralization and why the heat of neutralization is constant in the reaction of between strong acid and strong base. And then I will describe logic uh, all the logic about this question or for describing this question. Then precipitation reaction, why the reaction is precipitation reaction, I discuss about the definition and the condition of precipitation reaction. And also this reaction is a non-redox reaction. I show you the that the oxidation number is not changed, being a reactant from reactant to product. সো এই ছিল মোটামুটি তোমার আগের ক্লাসের হচ্ছে যে যে এক্সাম্পল গুলো বা ডিসকাশন গুলো. সো টুডেস টপিক ইজ দ্য স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, hydrolysis reaction, hydration, isomerism and polymerization reaction. So at first I discussed about the hydrolysis reaction. হাইড্রোলাইসিস, একটু মনোযোগ দিয়ে দেখো, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো. Hydrolysis reaction, the chemical reaction in which water as a reactant, মানে water react with SiCl4 4 molecule H2O. আচ্ছা, তাহলে ওয়াটারটা হচ্ছে তোমার যদি রিয়াক্ট্যান্ট হিসেবে রিয়াক্ট করে এবং নিউ প্রোডাক্ট যেমন LCl3+3H2O, যদি ওয়াটারটা রিয়াক্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করে বা এটা রিয়াক্ট্যান্ট হয় বা আচরণ করে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন. হাইড্রোলাইসিস, দ্যাট মিনস হাইড্রো মিন ওয়াটার, হাইড্রো মিনস ওয়াটার, হাইড্রোলাইসিস মানে ওয়াটার দ্বারা যদি কোনো কিছু নিউ প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোলাইসিস. খুব ইজি, একটু রিডিং দিও বই থেকে, যেহেতু রিভিশন ক্লাস. সো আমি জাস্ট এটাকে টাচ করে যাচ্ছি. হাইড্রেশন রিয়াকশন, হাইড্রেশন দ্যাট মিনস ওয়ান অর মোল মলিকুল অফ ওয়াটার কম্বাইন্ড উইথ আয়নিক কম্পাউন্ড, যেমন কপার সালফেট একটা আয়নিক কম্পাউন্ড, তার সাথে যদি 5 মলিকুল H2, এটা রিয়াকশনে পার্টিসিপেট করবে না, জাস্ট ডট এইভাবে কপার সালফেট ডট 5H2 এইভাবে ডট দিয়ে এখানে অ্যাড হবে. এটার নাম হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট অর ব্লু ভিট্রিয়ল. তোমরা জানো ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, এটার কালারটা ব্লু. নর্মালি কপার সালফেট এটা হচ্ছে তোমার পাউডার ফর্মে থাকে কপার সালফেট, যখন তার সাথে ওয়াটার মলিকুলগুলো অ্যাড হয়, অ্যাড হলে এটার স্ট্রাকচারটা জাস্ট চেঞ্জ হয়, এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না. আবার এটাকে হিট দিলে ওয়াটার মলিকুলগুলো চলে যাবে, আবার এটাকে যখন আমরা হিট দিব ওয়াটার মলিকুলগুলো চলে যাবে, তার মানে কি কোনো রিয়াকশন হয় না, তখন শুধু অনলি কপার সালফেটটা থাকবে. হ্যাঁ, তো ডেফিনেশনটা আবার দেখো, ওয়ান আর মোর মলিকুলস অফ ওয়াটার কম্বাইন উইথ আয়নিক কম্পাউন্ড ডিউরিং ফর্মেশন অফ ক্রিস্টাল ল্যাটিস, এখানে ক্রিস্টাল ফর্ম হয় পাউডার ফর্ম থেকে. দিস কাইন্ড অফ রিয়াকশন ইজ কল্ড হাইড্রেশন. যদিও এটাকে ওইভাবে রিয়াকশন বলা যায় না, বাট যেহেতু এটা একটা প্রসেস, যে প্রসেসে তার চেঞ্জ হচ্ছে, কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে কপার সালফেট থেকে পেন্টাহাইড্রেটেড কপার সালফেট. হ্যাঁ, দেন তোমার জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক সালফেট, তার সাথে 7H2O. এটা কিভাবে হয়, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, মনে রাখবে যেহেতু এটার এক্সাম্পল আছে হোয়াইট ভিট্রিয়ল. দেন FeSO4 7H2O, এটাকে বলে গ্রিন ভিট্রিয়ল, এটা তো ব্লু, গ্রিন ভিট্রিয়ল. এটা মনে রাখবে, আমি এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে. সো এইগুলো যেমন আরেকটা আছে সোডিয়াম সালফেট, এটা বয়ে নাই, ইন্টু 10H2O, এটাকে বলে গ্লুবার, গ্লুবার সল্ট. এরকম যেগুলো আছে বইয়েরগুলো দেখবে, যেটা যেটা দরকার সেটা আমি বলে দিব, এটা নিয়ে টেনশন নেই. আর আমি যেগুলো বলে দিচ্ছি এর বাইরে কিছু আসবে না, সুতরাং তুমি এই কয়টা জানলেই হবে. আমরা জানলাম ব্লু ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল অ্যান্ড গ্লুভার সল্ট. এই চারটা হচ্ছে যে
আয়নিক কম্পাউন্ডের সাথে, প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ডের সাথে ওয়াটার মলিকুলগুলো অ্যাড হয় এবং ক্রিস্টাল ফর্ম করে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মোটামুটি হাইড্রেশন রিয়েকশন। দেন দেখো আইসোমারাইজেশন রিয়াকশন, টু কম্পাউন্ড উইথ সিমিলার মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস আর কল্ড আইসোমারাইজেশন রিয়াকশন। সেখানে NH4CNO, এটাকে হিট দিলে তোমার ইউরিয়া হয় H2NCO NH2। এটা মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা মানে দেখো এখানে 2 নাইট্রোজেন, 4 হাইড্রোজেন, 1 কার্বন, 1 অক্সিজেন, এখানেও দেখবে যে সেম, 2 নাইট্রোজেন, 4 হাইড্রোজেন, 1 কার্বন, 1 অক্সিজেন। সো এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। দ্য যে নাম্বারগুলো, টোটাল নাম্বারগুলো যদি সেম থাকে সেটা হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। দেন পলিমারাইজেশন রিয়াকশন, এটা বেশি ইম্পর্টেন্ট। পলিমারাইজেশন রিয়াকশন এটা পরে অর্গানিকে আছে, ওইখানে আমরা ডিটেলস পড়বো। তাহলে পলিমারাইজেশন রিয়াকশন দ্যাট মিনস হচ্ছে যে পলিমার ফর্ম করে, যেমন ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটা N নাম্বার ইথিন, এটা হচ্ছে যে অক্সিজেনের প্রেজেন্সে 200°C 1200 ATM, এটা প্রেশারের ইউনিট। এইখানে এইভাবে একটার সাথে একটা অ্যাড হয়ে বিশাল একটা চেইন ফর্ম করে। হ্যাঁ, কীভাবে চেইন ফর্ম করে, এটা হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। চেইনটা এরকম, দেখো তোমরা লোহার শিকল, আয়রন যে চেইনগুলো সেটা দেখছো, লোহার শিকলে এরকম কি ছোট ছোট ইউনিট থাকে। তাহলে এরকম ছোট ছোট ইউনিট, অনেকগুলো ইউনিট কি করে একসাথে, যে বা মানুষের গলায় যে চেন দেয় একই কায়দায়, এটা একটার সাথে একটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এইভাবে একটার সাথে একটার ভিতরে একটা দিয়ে সেইখানে হচ্ছে যে তোমার ঝালাই করে দিচ্ছে। ঝালাই তো বুঝো যে ওইভাবে, ওই যে দেখো রোডে যেভাবে ঝালাই করে আর কি, যে আগুন বা ইলেকট্রিক ইয়ে দিয়ে, কারেন্টের স্পার্কের সাহায্যে যেভাবে ঝালাই করে, তো ওই রকম। তাহলে এটা হচ্ছে লেফটেরটা, এরকম ইথিনন মলিকুল অনেকগুলো আলাদা আলাদা ছিল, সেটা কোনো একটা প্রসেসে কি হলো, CH2 এই ইউনিটগুলো কি হলো, একটার সাথে একটা, একটার সাথে একটা, এইভাবে অ্যাড হয়ে বিশাল একটা চেইন। এটা কিন্তু চেইন ছিল না, এটা হচ্ছে কি আলাদা ছিল, আলাদা টোটালি, এটা একটার সাথে একটা বিচ্ছিন্ন ছিল, আলাদা ছিল। সেইখান থেকে কি হইলো, কি ফর্ম করলো, এখানে একটা চেইন ফর্ম করলো। এরকম যদি কোনো রিয়াকশন হয় সেটাকে আমরা বলি পলিমারাইজেশন রিয়াকশন। ডেফিনেশন কি বলছে, লার্জ নাম্বার অফ মলিকুল of the same compound combine together to form a large molecule of heavy atomic mass at high temperature and pressure in the presence of catalyst. The reaction is called polymerization reaction. Catalyst এটা সম্পর্কে সামনে আমরা আরো জানবো। দেন পরে দেখো এক্সাম্পল অফ ফিউ রিয়েল লাইফ কেমিক্যাল রিয়াকশন। ফার্স্ট হচ্ছে রাস্ট অফ আয়রন, আয়রনের যে রাস্ট, এটা তো তোমরা দেখছোই, রাস্ট আয়রন, আয়রনের সাথে ওয়াটার মলিকুল যে রিয়াকশন হয়, সেটা রিয়াকশন হলে রাস্টের ফর্মুলা হচ্ছে Fe2O3.NH2O। এইখানে N এর ভ্যালু মনে রাখবো 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে N এর ভ্যালু। দ্যাট মিনস এই Fe2O3 এটা হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার এখান থেকে N, মানে দ্যাট মিনস 1 or 3 মলিকুল ওয়াটার মলিকুল এখানে অ্যাড হয়। উই ইউজ ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট মেড অফ আয়রন এভরিডে লাইক নাইফ, সিজার। If we keep them exposed in open air, they undergo rusting hair, iron undergo, যাই হোক এটা দেখছো এখানে the value of N 1 to 3 এটাই বলা যায়। সো ফেরিক অক্সাইড, দেন এটা হচ্ছে রাস্ট ফর্ম করে। দেন প্রিভেনশন অফ করোশন অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, এটা পরে আরও ডিটেলস আছে। উই অলসো ইউজ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, কপার প্লাস অ্যালুমিনিয়াম এই দুইটার কম্বিনেশনে যদি কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, হোয়েন প্রোডাক্ট মেড অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম কাম ইন টাচ ইন ওপেন এয়ার, দে প্রডিউস এ লেয়ার অফ কপার অক্সাইড, কপার থেকে কপার অক্সাইড, আবার অ্যালুমিনিয়াম থেকে Al2O3 লেয়ার তৈরি করে। দিস লেয়ার অ্যাক্ট টু প্রিভেন্ট the air to come in direct contact of copper and aluminum. That means হচ্ছে যে আমরা যেমন আমাদের জানালাই বা উইন্ডোগুলোতে দেখবে যে কালার করি, রং করি, বা এই কালার করার মেন এই হচ্ছে যে এটা কোটিং, একটা কোটিং ক্রিয়েট করা যেন তোমার এই ওপেন এয়ারে না আসে। ওপেন এয়ারে আসলেই সেখানে রিয়াকশন হবে। জানালার গ্রিল তো বুঝো, এইখানে আমরা যেটা করি। সো এয়ারের, ওপেন এয়ারের টাচে আসলেই সেখানে রিয়াকশন হবে। রিলিফ ফ্রম দ্য বাইট অফ ant or bee, when ant or bee bite us we feel pain and the spot of the bite. আচ্ছা, when we use lime on the spot to get relief from the pain, this ant in its mouth or the bee
ইটস স্ট্রিং ক্যারিজ অ্যাসিড, এদের মাঝে অ্যাসিড থাকে আর লাইম হচ্ছে বেজ। তো অ্যাসিড আর বেজ মিলে হচ্ছে তোমার নিউট্রালাইজেশন রিয়াকশন হয়, তখন তোমার ওইটা কি হয়ে যায়, ব্যথাটা কমে যায়। তো এখানে আন্ট যেটা বললো পিঁপড়া, পিঁপড়া এটা ল্যাটিন নেম হচ্ছে ফর্মিকা, ল্যাটিন নেম হচ্ছে ফর্মিকা। ফর্মিকা থেকে এই আন্টের কামড়ে মানে পিঁপড়ার কামড়ে যে অ্যাসিড থাকে সেটাকে বলা হচ্ছে HCOOH, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এটা মনে রাখবে, এটা যদিও বইয়ে দেয়া নাই, ফর্মিক অ্যাসিড আর মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, এটা মনে রাখবা। HCOOH এটার ফর্মুলা। ফর্মিকা আনটা এটা ল্যাটিন নাম থেকে আসছে, পিঁপড়ার কামড়ে এই অ্যাসিডটা পাওয়া গেছে, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড অর মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। সো এটা আমরা জানলাম এইখান থেকে। দেন এনার্জি প্রডিউস থ্রু রেসপিরেশন। সো রেসপিরেশনের এই রিয়াকশন তোমরা তো দেখছো, তাই না? এটা বায়োলজিতেও পড়ছো যে এখানে রেসপিরেশনের সময় কি হয়, যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে অক্সিজেনের সাথে এখানে রিয়াক্ট করে এনার্জি প্রডিউস হয়। আমরা যেটা মানে অক্সিজেনটা নেই আর আমাদের শরীরের ভিতরে গ্লুকোজ আছে, সেখান থেকে এনার্জি প্রডিউস করে। দেন দ্য ডাইজেশন সিস্টেম ইন হিউম্যান বডি ফ্রম এক্সেস, মানে আমাদের যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম মানেই হচ্ছে কি এক্সেস এইচসিএল, এক্সেস এইচসিএল, সেই এক্সেস এইচসিএল এর সাথে রিয়াক্ট করে কে, আমরা যেটা অ্যান্টাসিড ট্যাবলেট খাই সেটাকে অ্যান্টাসিড, যেটা সেটা হচ্ছে মিক্সচার অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকেও কোশ্চিন হয়, অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই হচ্ছে বেজ। তাহলে এই বেজ দুইটা কার সাথে রিয়াক্ট করে, এইচসিএল এর সাথে রিয়াক্ট করে, এইচসিএল প্লাস MgOH2। যখন এক্সাম্পল দিবা তখন ব্যালেন্স করাটা ম্যান্ডেটরি না, MgCl2 প্লাস H2O। সিমিলারলি তোমার HCl অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিয়াক্ট করবে। দেখো এখানে আমি কোনোটাই ব্যালেন্স করছি না, যখন আমরা এক্সাম্পল দিব, যখন ম্যাথ করবো অথবা রিডক্স রিয়াকশনের ওই কোশ্চেনগুলো অ্যান্সার করবো তখন তোমার লাগবে, বাট এইখানে কোনো ম্যান্ডেটরি না। এখানে সল্ট এবং ওয়াটার হচ্ছে, তাহলে এখানে নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে, যেমন পানের সাথে চুন দিলেও নিউট্রালাইজেশন রিয়াকশন হয়, ওইখানেও অ্যাসিড বেস হয়, পানের থেকে অ্যাসিড, এবং চুন বলতে লাইম যেটা, ওইটা বেসিক ক্যারেক্টার, তো ওইখানে ওই জন্য মিষ্টি লাগে, সল্ট তৈরি হয়। আচ্ছা, ন্যাচারাল গ্যাস এজ এ ফুয়েল, তো ন্যাচারাল গ্যাস তো আমরা জানি যে মিথেন, ইথেন বা বিউটেন। ন্যাচারাল গ্যাস নর্মালি মিথেন, বাট তারপরেও এটার মাঝে মিক্স থাকে প্রোপেন বা বিউটেন, যেগুলো সিলিন্ডারের গ্যাস, এলপিজি যে গ্যাসগুলো বলি, তো সবগুলোই সেম টাইপ অফ রিয়াকশন দেয়। দেখো এটা কি করে, তোমার অক্সিজেনের সাহায্যে বার্ন হয়, মানে ওইটা পোড়া বা এই গ্যাসগুলো, আমরা আগুন জ্বলে কেন, আগুন জ্বলা মানে হচ্ছে বার্ন হওয়া, কার্বন ডাইঅক্সাইড হবে, ওয়াটার ভ্যাপার হবে, আর তার সাথে প্রচুর পরিমাণে এনার্জি হবে, প্রচুর পরিমাণে হিট এনার্জি হবে। এই হিট এনার্জি দিয়েই আমরা মূলত কি করি, রান্না করি, ঠিক আছে। So, এই হচ্ছে মোটামুটি আমাদের আশেপাশে, এগুলো লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। যদি কোনো পয়েন্টে প্রবলেম থাকে তাইলে আমাকে কোশ্চেন করবা। Then next topic, the ways of prevention of some harmful reaction to prevent the corrosion of rust iron. One can paint at outside of iron, মানে আমরা পেইন্ট করি যে বাইরে, সেটা কোটিংটা দেই যাতে ওইটার সাথে না আসে। সো এটা হুইচ ইজ কল্ড ইলেকট্রোপ্লেটিং। সো ইলেকট্রোপ্লেটিং এর ডেফিনেশন পড়বা। ক্যান অলসো সেভ আয়রন ফ্রম রাস্টিং। দ্য প্রসেস হুইচ লেস coating of zinc or others metal is called galvanizing, and the process of tin plating less on tin coating, টিনের উপরে যেটা ওই যে ঘরের চালা যেটা তৈরি করে ছাদ গ্রামে দেখছো, টিনের উপরে হচ্ছে জিঙ্কের, কারণ টিন যেটা সেটা হচ্ছে তোমার রিয়াক্ট করে এবং রাস্ট ফর্ম করে, বাট তার উপরে যে গ্যালভানাইজিং যে প্রসেস, সেইখানে হচ্ছে তোমার কী দেওয়া হয়, জিঙ্কের যে লেয়ারটা দেওয়া হয়। আর ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে কোনো একটা, ইলেকট্রোপ্লেটিংয়ের ডেফিনেশনও তোমার আসতে পারে একটা মোর রিয়াক্টিভ মেটালের উপর লেস রিয়াক্টিভ মেটালের হচ্ছে যে তোমার কোটিং দেওয়া হয়। ইলেকট্রোপ্লেটিং এ হচ্ছে যে তোমার লেস রিয়াক্টিভ আর মোর রিয়াক্টিভ যে মেটাল, যেমন ধরো যে আমরা ঘড়ির চেইন, হ্যাঁ চেইন যে ইউজ করি, সেটা যেমন ওয়াচ, যে কোনো ওয়াচের চেইনগুলো, নর্মালি এটা ভিতরে হচ্ছে আয়রন থাকে, বাট আয়রন রাস্ট ফর্ম করে, এটা রাস্ট ফর্ম করলে হয়তো কয়েক দু এক মাসও যাবে না, বাট এটার উপরে তোমার নিকেল আর আদার্স যেগুলো হচ্ছে লেস রিয়াক্টিভের জন্য সেগুলো রিয়াকশনে পার্টিসিপেট করে না, এই জন্য ওইটার কোটিং দেওয়া হয়। এই প্রসেসটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। দ্য রুফ অ্যান্ড ইয়ার্স অফ আওয়ার হাউসেস বিকাম slippery during rainy season. We spread sand and on those slippery spot. The slippery substance is alkaline, therefore it requires some acidic substance to be neutralized. Sand SiO2 is acidic, thus this sand is neutralized the
অ্যালকালাইন দেয়ার আর কি। সো স্যান্ড হচ্ছে অ্যাসিডিক, আর ওইখানে যে স্লিপারি ওইখানে অ্যালকালাইন আছে। সুইং নিডলস আর কিপড ইন কোকোনাট অয়েল, দিস রিজন টু প্রিভেন্ট অ্যাসেস। এখানে সুইং নিডল না, এখানে আরো কোশ্চেন আসতে পারে সোডিয়াম আর পটাশিয়াম, হ্যাঁ, এইগুলোকে তোমার শুধু নারকেল তেল না, কেরোসিন, কেরোসিন অয়েল, এটাকে এই সোডিয়াম বা পটাশিয়াম আমাদের ল্যাবে আছে। সোডিয়াম আর পটাশিয়াম এটা খুব মোর রিঅ্যাক্টিভ মেটাল। সোডিয়াম আর পটাশিয়াম এটা মোর রিঅ্যাক্টিভ মেটাল। এটাকে তোমার রাখা হয় যে মোর রিঅ্যাক্টিভ মেটাল। এই মোর রিঅ্যাক্টিভ মেটালগুলোকে তোমার ওই কেরোসিনের নিচে রাখা হয়, কেরোসিনের নিচে রাখা হয়, কারণ এইগুলো এয়ার বা ওয়াটার ভ্যাপারের যদি টাচে আসলে এটা আগুন ধরে যায়, এত বেশি রিঅ্যাক্টিভ। সিমিলারলি একই কারণে তোমার ওই যে সুইং নিডলসগুলোকে কোকোনাট অয়েলের নিচে রাখে যেমন এয়ারের টাচে না আসে। তো এইগুলো হচ্ছে যে আশেপাশে অনেক ঘটনাগুলো, এগুলো থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। তোমরা প্রত্যেকটা লাইন পড়ে বোঝার চেষ্টা করো। দেন নেক্সট টপিক, দ্য রেট অফ রিয়াকশন, দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউস ফ্রম দ্য রিয়াক্ট্যান্ট পার ইউনিট টাইম ইজ কল্ড রেট অফ রিয়াকশন। যে কোনো কিছু রেট মানেই হচ্ছে পার ইউনিট টাইম, দ্যাট মিনস কত দ্রুত হয়, যে যত কুইক হবে সেটাই হচ্ছে তোমার রেট অফ রিয়াকশন। এক্সপেরিমেন্ট অন রেট অফ রিয়াকশন, এক্সপেরিমেন্ট এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, আমরা করাবো বা করাইছি হয়তো, যে হট ওয়াটার কোল্ড ওয়াটার থেকে হট ওয়াটারে তোমার টেম্পারেচার বাড়লে সেটা দ্রুত হয় এবং রেট অফ রিয়াকশনটা বেড়ে যায়। দ্য নেক্সট টপিক হচ্ছে লা শাতেলিও প্রিন্সিপাল। লা শাতেলিয়ার প্রিন্সিপাল, এটাই হচ্ছে সবার এক্সপেক্টেড ছিল যে এটাই কম বুঝো। তো আজকে আমি ডিটেলসে যাব না, আজকে একটু বেসিক আইডিয়াটা দিব, তারপরে আমি ডিটেলসে যাব। এটার জন্য পুরো একটা বড় ক্লাস লাগবে আর কি, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখাইতে হবে। শুধু প্রিন্সিপালে এটা বোঝার আগে আগে আমরা বুঝি রিভার্সেবল রিয়াকশন। হ্যাঁ, রিভার্সেবল রিয়াকশন আর ইরিভার্সেবল রিয়াকশন, যেমন H2 + I2, এটা থেকে কি হচ্ছে 2HI, এটা হচ্ছে লেফট টু রাইট, এটা ইরিভার্সেবল রিয়াকশন। বাট এটা যদি ক্লোজড পটে হয় বা ক্লোজড ভেসেলে হয়, সেক্ষেত্রে মানে মুখটা যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে যখন HI প্রডিউস হবে তখন এই হাইড্রোজেন আয়োডাইড এটা আবার তোমার রাইট থেকে লেফটে আসবে। দ্যাট মিনস এটা ডিকম্পোজ হবে, ডিকম্পোজ হয়ে H2I2 হবে না। এই দুইটা ঘটনাই পাশাপাশি ঘটতে থাকবে। তো এইগুলো হচ্ছে যে আমি এখানে লিখছি দেখো, ওয়ান সাইডেড অ্যারো মার্ক দিছি, সেটা হচ্ছে যে ইরিভার্সেবল রিয়াকশন। বাট এই দুইটার কম্বিনেশনে যদি আমরা এটা লিখি যে H2, একসাথে যদি লিখতে চাই I2 এইখানে, হ্যাঁ, দেখো রিভার্সেবল সাইন যদি দেই, দিয়ে তোমার এই সাইড লিখি, দ্যাট মিনস হচ্ছে যে এটা রিভার্সেবল রিয়াকশন। সো অ্যাট ফার্স্ট যখন পটে রিয়াকশন পটে তোমার শুধু রিয়াক্ট্যান্ট থাকে, তখন শুধু ফরওয়ার্ড রিয়াকশন হয়। ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে লেফট থেকে রাইটে যদি যায় ফরওয়ার্ড রিয়াকশন, লেফট থেকে রাইটে গেলে ফরওয়ার্ড রিয়াকশন হয়, তখন শুধু এই সাইড বা হাইড্রোজেন আয়োডাইড হয়। বাট যখন তোমার আবার কিছু হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়, তখন যেহেতু এটা তোমার ওইখান থেকে সরাই নেওয়া হয় না, ওই পটে অবস্থান করতেছে, তখন সে রিভার্স রিয়াকশন হয়। রিভার্স রিয়াকশন হলে তোমার তখন আবার হাইড্রোজেন আয়োডাইড ডিকম্পোজ হয়ে H2I2 হয়। তখন তোমার ফরওয়ার্ড রিয়াকশন রেট, রেট মানে হচ্ছে পার ইউনিট টাইম দিয়ে যদি ডিভাইড করা যায় কতটুকু কনভার্ট হচ্ছে, তো ফরওয়ার্ড রিয়াকশন রেট প্রথমে বেশি হয়। তাহলে আমরা যদি এটাকে একটা গ্রাফ দিয়ে দেখি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কখন যায়, টাইম, দেন হচ্ছে রেট, রেট অফ রিয়াকশন। ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের রেট সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড রিয়াকশন দেখো একদম সবার উপরে টপ। তাহলে সময় যত যায় আস্তে আস্তে ফরওয়ার্ড রিয়াকশন রেট কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ এই হাইড্রোজেন আর আয়োডাইড কমে যায়। হাইড্রোজেন আর আয়োডাইড যখন, আয়োডিন যখন কমে যাবে, তখন রিয়াকশন রেটও কমতে থাকবে। সবসময় মনে রাখবে যত ওই অ্যামাউন্টটা, রিয়াক্ট্যান্ট অ্যামাউন্টটা যত বেশি হবে, তার রিয়াকশন রেটটাও তত বেশি হবে। তো আস্তে আস্তে যেহেতু এটা প্রোডাক্ট কনভার্ট হয়ে যাচ্ছে, সো এটা কমতে থাকবে। আর প্রথমে একদম জিরো হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা ফার্স্টে জিরো হবে। সো জিরো থেকে, এটা তো 0 পয়েন্ট, গ্রাফ তো করছে, আস্তে আস্তে বাড়তে থাকবে। কখন? তখন একটু একটু করে এইচআই প্রডিউস হবে, তখন এটা আস্তে আস্তে কি হবে, ইনক্রিজ করবে, বাড়বে। সো একটা কমবে একটা বাড়বে, এখন কমতে কমতে আর এটা বাড়তে বাড়তে একটা সময় আসবে যে দুইটা সেম রেট হয়ে যাবে, মানে দুইটার রেট সেম হয়ে যাবে। তখন এটাকে বলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি অ্যাচিভ করে এবং যদি আমরা কোনো কিছু না করি বা সেটার উপরে কোনো চেঞ্জ না করি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনন্তকাল, আনসার্টেইন টাইম,
তোমার এটা চলতেই থাকবে। এটা হচ্ছে এরকম কন্ডিশন, বিক্রিয়া কোন দিকেও যাবে না, যে ফরওয়ার্ড লেফট টু রাইট আবার রাইট টু লেফট। ফরওয়ার্ড এটা হচ্ছে ফরওয়ার্ড, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই দুইটা রিয়াকশন রেট যখন ইকুয়াল হবে তখন ওইভাবেই চলতে থাকবে। যেমন ধরো তুমি জাস্ট ইমাজিন করো, তোমার দুই হাত ধরে দুই দিকে যদি সমান বলে দুইজন টান দেয়, তাহলে কার দিকে যাবা? কারোর দিকে যাবে না। যতক্ষণ তোমার টানতে থাকবে ততক্ষণ তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে স্টিল ওইখানেই থাকবে তোমার হাত ছিঁড়ে না যাওয়া পর্যন্ত। কথার কথা বললাম আর কি। এরকম ইকুইলিব্রিয়াম কন্ডিশন এরকম যে দুই দিক থেকে তোমার রিয়াকশনটা পাশাপাশি এইভাবে হইতে থাকে, হ্যাঁ, রিয়াকশনটা পাশাপাশি হইতে থাকে। সো এটাই হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি তোমার এইভাবে চলতে থাকে তাইলে এটা আর শেষ হবে না। বাট এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের উপরেই লাসাতেলীয় প্রিন্সিপাল, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আমাদের দরকার না, এটা এক্সপেক্টেড না। আমাদের এক্সপেক্টেড হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, এটা এক্সপেক্টেড। ব্যাকওয়ার্ডটাও এক্সপেক্টেড না, এই ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে আমরা যে কোনো রিয়াকশনটা ঘটাই কি জন্য? প্রোডাক্টের জন্য। আমরা তো মজা দেখার জন্য কোনো রিয়াকশন করি না, বা জাদু দেখার জন্যও না, যে একটু সামনে গেল আবার সেটা আবার ব্যাকে আসলো, দুজনের মাঝে মারামারি হচ্ছে, লেফট টু রাইট যাচ্ছে, রাইট টু লেফট হচ্ছে, এরকম এই কন্ডিশন চলতেছে অনন্তকাল ধরে। এটা মজা দেখার জন্য রিয়াকশন করি না। আমার তো আমাদের এত শুধু শুধু অপচয় করা, নষ্ট করা, কেমিক্যাল নষ্ট করা মানেই হচ্ছে যে এখানে টাকা পয়সার অপচয় হচ্ছে। তো এই নষ্ট করার কোনো প্রয়োজন বা এরকম কোনো যৌক্তিকতা নাই। তো এটার জন্য আমরা কি করব, যে প্রত্যেকটা রিয়াকশনই নর্মালি যদি ক্লোজড ভেসেলে করে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসে অধিকাংশ, প্রত্যেকটা বলতে মোস্ট অফ রিয়াকশন এটা রিভার্সেবল হয়। সো সেই ক্ষেত্রে এই রিভার্সেবল রিয়াকশন বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাচিভ করুক সেটা আমরা চাই না। এটার জন্য সায়েন্টিস্ট লাসাতেলিয়ে উনি একটা থিওরি দিছে, এবং এই থিওরিটা খুবই বেশি কি বলবো যে দরকারি। কেন দরকারি? কারণ এই থিওরিটা যদি না হইতো তাহলে ইন্ডাস্ট্রিয়ালি আমরা কোনো প্রোডাক্ট কিনে আমরা প্রফিট করতে পারতাম। কারণ তোমার কি, তুমি প্রোডাক্টের জন্য এই রিয়াকশনটা স্টার্ট করছো কিন্তু রিয়াকশন আর শেষ হচ্ছে না, তার মানে কি তোমার পুরোটাই লস, ওইভাবেই আছে। বাট এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেখো H2 প্লাস I2 যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যায়, দুই দিকেই সেম ভাবে রিয়াকশন রেটটা সেম থাকে, তখন অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম অফ রিভার্সেবল রিয়াকশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইফ এনি ফ্যাক্টর, এখানে তিনটা ফ্যাক্টর আছে, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন। এই তিনটা ফ্যাক্টর, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন, it change the equilibrium position will shift in such a way that the effect of factor is neutralized. এখন এটা শিফট হবে মানে হচ্ছে, শিফট বলতে যে এটা লেফট টু রাইট নাকি রাইট টু লেফট, এখানে দুইটাই অপশন, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। তাহলে এইগুলো আমরা এমনভাবে চেঞ্জ করা হয় যেন এটা শিফট হয়। আচ্ছা, তো নর্মালি তোমার কোনো চেঞ্জে এটা ফরওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়ে, আবার কোনো চেঞ্জে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়ে। বাট আমাদের দরকার সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে যে আমাদের দরকার হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়া। সবসময় আবার বলতেছি, মনে রাখবে আমাদের দরকার হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়া। ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বাড়ার আমাদের কোনো প্রয়োজন নাই। বাট তুমি না বুঝে যদি উল্টা করো, ধরো টেম্পারেচার বাড়াইলে অনেক সময় ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বাড়ে, আবার অনেক সময় ফরওয়ার্ড রিয়াকশন রেট বাড়ে। তাহলে প্রত্যেকটা রিয়াকশনের জন্য এটা আলাদা আলাদা, প্রত্যেকটার একটার সাথে একটার কোনো রিলেশন নাই। রিয়াকশন দেখে আমাকে বুঝতে হবে যে এখানে টেম্পারেচার বাড়াইলে কি ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে। সো এটা আমরা দেখব, বা এটা কিভাবে প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব। সো আশা করি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা বুঝতে পারছো, যে দুই দিকেই রেট অফ রিয়াকশনটা সেম হয় এবং সেম রেট অফ রিয়াকশনে চলতে থাকে। আর তারপরে হচ্ছে যে তোমার এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। আরেকটা তোমার আছে যদি টাইম অ্যান্ড রেট, আরেকটা আছে যে তুমি টাইমের সাথে যদি কনসেন্ট্রেশনের দাও, তাহলে কনসেন্ট্রেশন কি হয়, প্রথমে রিয়াক্ট্যান্ট হচ্ছে যে রিয়াকশনের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে, অ্যান্ড দেন প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, তখন আস্তে আস্তে এইভাবে ইকুয়ালি চলতে থাকে। এরকম দুইটা গ্রাফ আছে, বাট দিতে হবে। তুমি যদি এইখানে রেড দিয়ে এই গ্রাফটা দাও তাহলে কিন্তু ভুল। আমি কিন্তু বলতে পারি যে শো দ্য গ্রাফ বা এক্সপ্লেইন দ্য গ্রাফ অফ টাইম ভার্সেস কনসেন্ট্রেশন অর টাইম ভার্সেস রেট অফ রিয়াকশন, ড্র দ্য গ্রাফ, এইভাবে যদি বলি অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন শো দ্য গ্রাফ অ্যান্ড এক্সপ্লেইন দ্য কন্ডিশন অফ দ্য গ্রাফ বা নেচার অফ দ্য গ্রাফ, হ্যাঁ, তখন তোমাকে এক্সপ্লেইন করতে হবে। বা এইভাবে যদি দাও, তো সেই ক্ষেত্রে কি বলবো, রেটের ক্ষেত্রে গ্রাফটা একরকম, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে গ্রাফটা, তো এটার সাথে এটা যদি তুমি
মিক্স আপ করে ফেলো তাহলে কিন্তু হবে না। তাহলে টাইম আস্তে আস্তে যত টাইম যাবে তখন রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন কমতে থাকবে। কনসেন্ট্রেশন মানে অ্যামাউন্ট। আমরা মোলারিটিতে পড়ছি যে একটা ডেফিনিট ভলিউমে যে অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা বলি যত মোলটাই হচ্ছে মোলারিটি। সো আস্তে আস্তে রিয়াকশন হয়, তার মানে কি রিয়াক্ট্যান্টগুলো কি হয়, কমতে থাকে, তখন এটা আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন প্রথমে জিরো, প্রথমে তো কোনো প্রোডাক্ট নাই, যে কোনো ভলিউমে কোনো প্রোডাক্ট নাই, তারপর আস্তে আস্তে কি রিয়াকশন হচ্ছে, প্রোডাক্টটা বেড়ে যাচ্ছে, তখন দেখো কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং কনসেন্ট্রেশন এমন না যে এটা ইকুয়াল হবে, রেট অফ রিয়াকশন দুটো ইকুয়াল হয়, একটা পজিশনে হয়তো সেম হয়, বাট এই এই কনসেন্ট্রেশন এবং এই কনসেন্ট্রেশন, দুইটা কনসেন্ট্রেশন, এরপরে দেখো এটা একটা প্যারালাল লাইন, এইভাবে প্যারালালি হইতে থাকে। যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কনসেন্ট্রেশনগুলো সমান হবে কি হবে না সেটা ফ্যাক্টর না, অনেক সময় সমান হতেও পারে নাও হতে পারে, এটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। তবে এখানে সমান দেয় নেই, আমরা ধরে নেই সমান হবে না, কারণ ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড বা সাবস্টেন্স হলে কনসেন্ট্রেশন ডিফারেন্ট হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, বাট রিয়াকশন রেট সেম হবে। দেখো রিয়াকশন রেটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা লাইন, দুইটা লাইন একটা লাইনে মিলে গেছে এবং সেখানে একভাবেই যাচ্ছে। দেখো রিয়াকশন রেট সেম না হলে, যেমন তোমার দুই হাতে দুইজন, ওই যে বললাম সমান বলে যদি টানে, তুমি কারোর দিকে যাবা না, তার মানে কি ফোর্সটা ইকুয়াল বাট পার্সন ইকুয়াল না। এখন একজন হয়তো একটু তার ওয়েট হয়তো 80 কেজি, সে যে ফোর্সে তোমাকে টানবে, আরেকজন হয়তো 70 কেজি বা 60 কেজি, সে হয়তো সেম ফোর্সে টানতে পারবে। তার ওয়েট কম বলে যে তার মানে তার অ্যামাউন্ট, ওয়েট মানে তো বুঝে যে অ্যামাউন্ট, এটা কম বলে যে তার ফোর্স কম হবে, এটা কিন্তু নাও হইতে পারে। তোমরা দেখছো যে অনেক মোটা মানুষেরও শক্তি নাই, বা অনেক পাতলা মানুষেরও অনেক বেশি শক্তি থাকতে পারে তার থেকে। তার মানে বুঝতে পারছো, কনসেন্ট্রেশন হচ্ছে, তুমি জাস্ট ইমাজিন করো তোমার দুই পাশে দুইজন মানুষ, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, যে দুইজন ডিফারেন্ট হইতে পারে বাট তোমাকে টান দিচ্ছে প্যারালালি, প্যারালালি তারা ফোর্স অ্যাপ্লাই করতেছে, যেটা ওই কনসেন্ট্রেশনটা ওইভাবেই চলতে থাকবে, যে দুইজন, যেমন এই যে আমরা যে বিভিন্ন মুষ্টিযুদ্ধ বলি, বা যে দুই হাত দিয়ে কে কাকে ফেলাইতে পারে এরকম ইয়ে করে, সেক্ষেত্রে দুইটা পার্সনের ওয়েট ইকুয়াল হবে না, দুইটা পার্সন ইকুয়াল হবে না, ঠিক আছে, তারা বাট প্যারালালি তারা লড়াই করে যাচ্ছে। আর তারা ফোর্স যেটা অ্যাপ্লাই করবে দ্যাট মিনস হচ্ছে রেট অফ রিয়াকশন, হ্যাঁ, যে রেটটা যেটার উপর ডিপেন্ড করবে যে এটা ওই কন্ডিশনেই থাকবে, হ্যাঁ, তখন ফোর্স দুইজন ধরো আমরা এই যে হাত দিয়ে একসাথে এক হাতে এইভাবে ফেলানোর চেষ্টা করি, তাই না, যেটাকে আমরা কি বলে মুষ্টিযুদ্ধ না কি বলি, এটা কি খেলা বলে এটাকে, দুইজনে যে টেবিলে হাত রেখে এক হাত দিয়ে, তো দুইজন আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি দুই দিক থেকে, দুইজন পার্সন সমান না, কিন্তু যে রেট অফ রিয়াকশন, এটা ফোর্স অ্যাপ্লাই ইকুয়াল ফোর্স যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একদম মিডিল কন্ডিশনে কিন্তু হাত দুইটা থাকবে। তোমরা জানো এটা, যে মিডিল কন্ডিশন একদম ওইভাবে, সে ততক্ষণ কোনো দিকেই ঝুঁকবে না, কেউ কাউকে ফেলাইতে পারবে না, কারণ হচ্ছে দুইটার ফোর্স সেম দিচ্ছে, তার মানে রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন যদি চেঞ্জ হয়, তার মানে লাসাতেলীয় প্রিন্সিপাল, অর্থাৎ কাউকে যদি একটু কাতকুতু দেই ধরো, তখন সেই ক্ষেত্রে সে কি ইমব্যালেন্স হয়ে গেল, তার ফোর্সটা কমে গেল, তখন আরেকজন জিতে গেল। তো এরকম, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন এইভাবে কনসেন্ট্রেশনটা এইভাবে প্যারালালি চলতে থাকবে, বা রেট অফ রিয়াকশন, তখন আমাকে তিনটা ফ্যাক্টর, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন, এই তিনটা ফ্যাক্টর আমাকে যে কোনো একটা যদি চেঞ্জ করি, তাইলে কি বললাম যে ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হবে, ইন ইকুইলিব্রিয়াম পজিশন উইল শিফট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইফেক্ট নিউট্রালাইজ। তার মানে এই টেম্পারেচার যে ইনক্রিজ করলো, তার বিপরীতে সেটাকে নিউট্রাল করার জন্য তোমার, বা প্রেশার যে ইনক্রিজ করলো আর ডিক্রিজ করলো সেটাকে নিউট্রাল করার জন্য এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন শিফট হবে। শিফট বলতে হয় ফরওয়ার্ড রিয়াকশন হবে বা ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। ফরওয়ার্ড মানে লেফট টু রাইটে যাবে, অথবা রাইট টু লেফটে আসবে। এখন কোনটা হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। সো এটার সাথে থাকবে আমার সাথে, পরের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আমি পুরো একটা ক্লাসই রাখলাম এই লাসাতেলীয় প্রিন্সিপালের, একদম প্রত্যেকটা এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দিয়ে টেম্পারেচার, প্রেশার, কোন কন্ডিশনে কি হয়, কোন কন্ডিশন আসলে কি অ্যান্সার করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। মাস্ট এখান থেকে অবশ্যই কোশ্চিন আসবে, এবং তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে আলাদা আলাদা রিয়াকশনের জন্য আলাদা আলাদা কন্ডিশন। ওটা পুরো ওইটা দেখাবো, এই তিনটা ইয়ে দেখাইলে আমাদের মোটামুটি লাসাতেলীয় প্রিন্সিপালটা শেষ হবে। সো বুঝতেই পারছো এটা কত ইম্পর্টেন্ট, যে একটা পেজ বা দুইটা পেজ আছে, আমি পুরো একটা, তো যেরকম একটা বড় ক্লাস নেব এটার উপরে। আমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করার ট্রাই করলাম তোমাদের, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, সেখানে এইগুলো আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে। গ্রাফ দুইটা মনে রাখবে, এখানে কনসেন্ট্রেশন রেট। সো আশা করি আর এটা 1 মার্কসের জন্য এটা প্রিন্সিপালটা মেমোরাইজ করবা। দেন আমরা আলাদা আলাদাভাবে হিটের ইফেক্ট, মানে ইনক্রিজিং আর ডিক্রিজিং, তখন রিয়াকশনটা কি কোনটা বাড়বে, ফরওয়ার্ড রিয়াকশন রেট বাড়বে না ব্যাকওয়ার্ড। আর সবসময় মনে রাখবা আমাদের জন্য এক্সপেক্টেড হচ্ছে ফরওয়ার্ড, ফরওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য এক্সপেক্টেড রিয়াকশন। যে ফরওয়ার্ড রিয়াকশন আমরা চাই যে সবসময় প্রোডাক্ট, কারণ আমরা যে কোনো রিয়াকশন করি কী জন্য, প্রোডাক্ট প্রডিউস করার জন্য আমরা যে কোনো রিয়াকশনটা আমরা করি, সেটা কিসের জন্য, প্রোডাক্টটা বাড়ানোর জন্য। সো এই জন্য আমরা মনে রাখবো যে সবসময় আমাদের এক্সপেক্টেড হচ্ছে
প্রোডাক্ট বের করার জন্য ফরওয়ার্ড রিয়াকশন যাতে হয় সেটাই আমরা সেইভাবে আমরা কাজ করব, বা সেইভাবে টেম্পারেচার, প্রেশার বা কনসেন্ট্রেশনটা চেঞ্জ করব। যদি তোমার আহ, যদি বলে যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে এই ধরো যে কোনো প্রোডাক্টের হাইয়েস্ট অ্যামাউন্ট আমরা কিভাবে পাবো, তখন এমনভাবে চেঞ্জ করবো যেন ফরওয়ার্ড রিয়াকশনটা হয়। ঠিক আছে, সো সব ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আপাতত আজকে এই পর্যন্তই। মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা ক্লাসে দেখার চেষ্টা করবো, আরেকটা ক্লাসে রিভিশন শেষ হয়ে যাবে। সো ভালো থাকো সবাই।